সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাদির মালিক, ব্যারিস্টার মঞ্জুর হাসান, খন্দকার আব্দুল মুক্তাদির, এম শাহিদুজ্জামান। শাহিদ ভাই, আপনার কাছে আসছি, কারণটা হলো একজন দর্শক প্রশ্ন করেছিলেন, ও আবেগের সঙ্গেই বলেছেন যে টকশো করে কী লাভ, আপনারা তো অনেক কথাই বলেন, কোনো লাভ হচ্ছে না। এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই তিনি বলছেন হয়তো। আর নতুন নেতৃত্ব আসবে না, কেন আসবে না? তিনি বলছেন তার দুটো কারণ। তিনি বলছেন যে অর্থশক্তি আর পেশি শক্তি, এই দুটেই মানে রুকে দিবে আর কি। আপনার কি মনে হয়? না, আমি ভদ্রমহিলার সেন্টিমেন্টের সাথে সিম্পেথাইজ করছি, কিন্তু সেই সিম্পেথাইজ করার অর্থ এই না যে আমি সেটা চাই বা উনি বা সেটা চান, আমরা সেটা থেকে বের হয়ে আসতে চাই। কিন্তু দ্যাট ইজ আ ভেরি স্ট্রং মানে পয়েন্ট। ওয়ার্স্ট কেস অ্যানালিসিসের চেয়েও এটা বাস্তব। তিনি যেটা বলছেন, অর্থশক্তি আর পেশি শক্তি, এটা হচ্ছে পিওরলি এখনকার যে আমাদের যে রাজনৈতিক কালচার, যারা ধারণ করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এতে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এক্ষেত্রে একটা পার্শ্ববর্তী একটা বিশাল দেশ এমন একটা মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছে একটা সরকারের সাথে, যেটা অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় যে তারা ঠিক মেজার করে নিয়েছে যে কোথায় সরকারকে পাওয়া যাবে সাথে। আর এই সরকারও বুঝতে পারছে যে কিভাবে ক্ষমতায় থাকতে হলে পার্শ্ববর্তী বড় ভাইকে ব্যবহার করা যায়। এটা আমাদের একটা সোভারেনিটির জন্য একটা বড় হুমকি। এবং আমার মনে হয় সোভারেনিটির ধারণা এটা শুধু এক্সটার্নাল থ্রেট যে সরাসরি আক্রমণ করে হয় তা না। এক্সটার্নাল থ্রেট হয় যখন একটা দেশে একটা সরকারকে একেবারে নির্ভরশীল করে ফেলা যায়, ব্ল্যাকমেইলের পর্যায়ে নিয়ে আসা যায়। এবং এটা থেকে বের হওয়াটা তখনই সম্ভব হয় যখন একটা বড় রকমের গণ বিপ্লব বা গণ রিজেকশন আসে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেশে খুব হতাশ লাগে। আপনার সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল যেমন এই যে আজকে বাংলাদেশ অর্থনীতি সোসাইটির যে সেমিনার হলো, সেখানে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অনেক কলিগ সেখানে দেখলাম। এবং তাদের কথাগুলো শুনতে শুনতে মনে হলো যে তারা বিবেকের একটা অংশ তারা একদম বিসর্জন দিয়ে দিয়েছেন। যেমন ধরেন, আপাত দৃষ্টিতে একজন খুব নামকরা সায়েন্স ফিকশন রাইটার, যিনি একটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, তিনি সেখানে প্রথমেই ওপেনিং স্টেটমেন্টই বলা যায়, তিনি বলে বসলেন যে তিনি খুব ডিস্টার্ব ফিল করেন যে কীভাবে জামাতকে বিএনপি সমর্থন দেয় এবং কীভাবে জামাত ইলেকশনে অংশগ্রহণ করেন। শুনতে তো খুব একটা পপুলিস্ট কথা এবং সহজেই সবাই তাকে বাবা দিবে। কিন্তু আমার মনে হয় উনি কি এই সহজ সরল বাবার ঊর্ধ্বে উঠতে পারতেন না? তিনি আরো কঠিন জটিল প্রশ্নটা কেন জিজ্ঞেস করছেন না, যে জামাত একটা লেবেল মাত্র, কিন্তু তার ছায়ার মধ্যে একটা বড় জনগোষ্ঠী রয়েছে যাদের ইয়াঙ্গার জেনারেশন, তাদের একাত্তরের সাথে কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে তাদের একটা পলিটিক্যাল অ্যাকোমোডেশনের স্পেস তৈরি করে দিতে হবে। কিন্তু আপনি এমন ইঙ্গিতটা দিচ্ছেন যে এদেরকে অ্যানিহিলেট করে দেয়া। এবং এরা এই যে একটা বড় একটা সেমিনারের অংশগ্রহণকারীরা ছিল, মনে হয় যেন তারা একটা বাংলাদেশের নতুন একটা মূল্যবোধ তৈরি করতে চেষ্টা করছে, যেই মূল্যবোধকে একটা যে কোনোভাবেই একটা নির্দিষ্ট জি জনগোষ্ঠী তাদেরকে দেশে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা আনার কোনো সুযোগই থাকবে না। জি, অনেক ধন্যবাদ। জি, জি, মঞ্জুর ভাই। আমরা যে ফোনে যে কথাটা বললেন আমাদের বোন, যে পেশা, অর্থ এবং শক্তি দিয়ে আমাদের এই অবস্থায় চলে আসছে এবং এটা থেকে বার হওয়া খুবই ডিফিকাল্ট। আমি আমি একমত যে আমাদের বাস্তব হচ্ছে এই চিত্র, যে আমরা অনেক সময় বলে থাকি গুড মানি ড্রাইভস ব্যাড মানি। তার মানে ব্যাড পলিটিক্স ও ব্যাড পলিটিশিয়ান ড্রাইভ আউট গুড পলিটিশিয়ান। এই জিনিসটা হয়েছে, এটা হচ্ছে। জি, এবং শুধু খালি বাংলাদেশ না, আরও অন্য দেশেও আমরা এই চিত্রটা আমরা দেখি এবং আগেও হয়েছে, কিন্তু ওনারাও এটা থেকে বার হয়ে আসছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কিন্তু যে একেবারে আমাদের জন্য একটা ফাইনাল একটা মানে সিচুয়েশন এবং এটা থেকে আমরা বার হতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। এবং এইটা থেকে বার হয়ে আসতে হলে আমাদের সুস্থ পলিটিক্স ফিরিয়ে আনতে হবে এবং সেটার জন্য আমার মনে হয় অনেক রকমের রিফর্ম দরকার হবে, যে রিফর্মগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে বার হয়ে আসবে। কারণ আপনার রাতারাতি এই পরিবর্তনগুলো আসবে না, সময় লাগবে।
এবং আমরা সাউথ আফ্রিকার কথা স্বাধীন ভাই বলছিলেন, নেলসন ম্যান্ডেলা যখন আসলেন জেলখানা থেকে বার হয়ে, উনি তো আর কি একটা দিকে নিয়ে গেলেন দেশকে, এবং ওনার সাথে আরও অনেকেই ছিল। এবং এখন 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 আমরা দেখি কোথায় সাউথ আফ্রিকা, একেবারে সব কিছু যে ঠিকঠাক হয়ে গেছে সাউথ আফ্রিকা সেটা না, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে, আমাদেরও অনেক কিছু করতে হবে। ওই বিশ্বাসটা রাখতে হবে যে আমরা এই পরিবর্তন আনতে পারবো এবং এই নতুন জেনারেশন এই পরিবর্তনকে আনবে। এবং আমি যেটা আমার কাজের মাধ্যমে যেটা দেখি যে অনেক ইয়াং ছেলেমেয়েরা সুন্দর সুন্দর কাজ করছেন, এবং এই এই যে পলিটিক্স, এই যে আনহেলথি পলিটিক্সের কথা আমরা যেটা বলছি, এটাকে মাথায় রেখে ওনারা কিন্তু অন্য প্ল্যান করে সামনের দিকে আগাচ্ছেন। সো আমাদেরকে ওইটা ফ্যাক্টরিং করতে হবে, ফ্যাক্টরিং করেই সামনের দিকে যেতে হবে। ওই এইটার জন্য যে আমরা কিছু করব না, একটা হতাশ হয়ে যাব, সেই মাইন্ডসেটটা আমি বদলাতে চাচ্ছি আর কি। আমি অনেক ধন্যবাদ। জি। আব্দুল মুক্তাদির, আমাদের এই যে চলমান যে রাজনৈতিক সংকটটা, সেটা অনেক দেশের জন্য হয়তো এরকম একটি সংকট বিয়ারেবল হতো। আমাদের জন্য এটা একটু লিটল টু কস্টলি। কেন? আপনি আমাদের ডেমোগ্রাফিক অবস্থান যদি দেখেন, 16 কোটি মানুষ নিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, এবং জনসংখ্যায় আমাদের থেকে উপরে যারা আছে বা নিচের দিকে আরো যে 10 জন আছে, তাদের কারো ঘনত্বের সাথে আমাদের ঘনত্বের সাথে তাদের কারোর ঘনত্ব তুলনীয় না। তার মানে হচ্ছে এই জ্যামপ্যাক্ট দেশটা, অল্প জায়গার মধ্যে 16 কোটি মানুষ, আমাদের মার্জিন অফ এরর বলতে কিছু নাই। আজকে যদি আমরা একটা ভুল করি, এই যে অর্থনৈতিক ঘাত যেটা আসবে, সেটা পুষিয়ে নেওয়ার মতো যে সময় এবং সুযোগ সেটি আমাদের হাতে খুব বেশি নাই। আরেকটি জিনিস হচ্ছে, আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, অর্থনীতির এখন সিঁড়ি বেয়ে মাত্র আমরা উঠার চেষ্টা করছি। এখন আমরা মধ্যম আয়ে পৌঁছাতে পারিনি। মধ্যম আয়ে পৌঁছার টার্গেট আমরা করেছিলাম 2021 সনে, সাবজেক্ট টু যে আমরা গত 2 বছর আগে থেকে প্রতি বছর 8% হারে যদি প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম, তাহলে 2021-এ গিয়ে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারতাম। তো আপাত দৃষ্টিতে এখন যে অবস্থা, সেটি তো একটি কল্পনার পর্যায়ে চলে গিয়েছে, কারণ এই বছর শেষে হয়তো আমরা প্রবৃদ্ধিতে 5-এর ঘরে বা তার নিচেও নেমে আসতে পারি। এখন বৈশ্বিক যে অবস্থা, যে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলিতে আমাদের কিছু দখল ছিল, যেমন টেক্সটাইল, এখানে সাপ্লাই সাইডের একটা গ্যাপ হচ্ছে। চায়না, টার্কি, এই সমস্ত দেশে বা ইউরোপের যেসব দেশে টেক্সটাইল কিছু মাত্র রয়ে গিয়েছিল, যেমন পর্তুগাল, সেই সব দেশের যে ফল আউটগুলি, ইন্ডাস্ট্রি যেখানে বন্ধ হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং টেক্সটাইলের, বিশেষ করে শ্রমের মজুরি বেশি, ইউটিলিটির কস্ট হাই, এই ফল আউটের সুযোগটা আমরা নিতে পারছি না। আমরা যদি না নেই, তার মানে এটা না পৃথিবীর বাদবাকি লোকরা যারা ভোক্তা তারা কাপড় পরা কমিয়ে দিবে, তা না। এই গ্যাপটা অন্য কোনো দেশ পূরণ করবে, এবং সেই ম্যানুফ্যাকচারিং যে অ্যাকুমুলেশনটা, কনসেন্ট্রেশনটা, সেটা আমরা সুযোগ হাতছাড়া করব, কিন্তু অন্য কোনো জায়গায় সেটা কনসেন্ট্রেটেড হবে। আর আমরা নাই থেকে শুরু করে গত 30 বছরে আজকে গার্মেন্টসে আমরা যখন আপনার প্রায় 20-21 বিলিয়নে চলে এসেছি এক্সপোর্টের ক্ষেত্রে, সেখানে এই যে সাপ্লাই চেইনের ধারাবাহিকতার ব্যাপারটা, আজকে আমাকে একজন বায়ার অর্ডার দিয়ে সেই নির্দিষ্ট সময়ে সেই পণ্যটি তার কাছে গেল না। নির্দিষ্ট সময়ে তার কাছে পণ্য গেল না মানে ওই ডিপার্টমেন্টাল স্টোরের ওই শেলফে তার কমিটেড টাইমে ওই জিনিসটা সে উঠাতে পারলো না। সে যখন পেনালাইজড হবে, তখন সে আর অপেক্ষাকৃত বা মানে কম্পারেটিভলি রিলেটিভলি চিপার গুডসের দিকে লক্ষ্য রাখবে না। সে দরকার হলে দাম 2 পয়সা বেশি দিয়েও একটি স্টেডি সাপ্লাই চেইনের জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, যেন তার ব্যবসাটা টিকে থাকে, না হয়তো সেও ব্যবসা থেকে ছিটকে পড়বে। এই জিনিসগুলি বিবেচনায় নিয়ে আমার মনে হয় আমরা একটি নাজুক অবস্থানে এসেছি। এবং আমি আরেকটু জিনিস যোগ করি, আমরা যদি ম্যাক্রো ইকোনমিতে দেখি, আমাদের গত 2 বছর যাবৎ, বিশেষ করে এই কারেন্ট ইয়ারের যে প্রজেক্টের যেটা বাজেট, প্রস্তাবিত বাজেট, সেইখানেও আমাদের ফিসক্যাল ডেফিসিট হচ্ছে 4.8%। আমরা যদি টেকনিক্যাল টার্মসগুলি বাদ দিই, তাহলে আমাদের সমস্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রায় পুরোটাই এই 65,000 কোটি টাকা ডেফিসিট ফান্ডে। এইরকম একটি দেশে যেখানে গত 7-8 বছর ধরে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ ক্রমাগত কমে এসেছে, গভর্নমেন্টের প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কমে এসেছে, পাবলিক সেক্টরের বিনিয়োগ অর্থমন্ত্রী মহোদয় বাড়িয়েছেন যেন প্রবৃদ্ধির গতিটা ধরে রাখা যায়,
এইরকম একটা অবস্থায় আমরা ক্রমাগত যেভাবে যে সরকারি ঋণ বাড়িয়ে চলেছি এবং প্রাইভেট সেক্টরের এক্সপানশন ব্যাহত হচ্ছে, আমরা মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে যদি এই অবস্থা 2-3 বছর চলে, তাহলে একটি গভীর সংকটের মধ্যে যে পড়ব তাতে কোনো সন্দেহ নেই। জি, অনেক ধন্যবাদ। স্বাধীন ভাই, আপনি জানেন যে মার্কিন ফরেন পলিসি যে একটা রিপোর্ট বাংলা কি সম্পর্কে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ, বিশেষ করে সিভিল ওয়ার মানে যুদ্ধ মানে কি আর কি গৃহযুদ্ধ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান এখন 10 নম্বরে। এটাকে কি আপনাকে কি আতঙ্কিত করে? অবশ্যই এটা সবসময় বলি যে নিউ ইয়র্কে বসে সারা দুনিয়াটা অনেক বেশি দেখা যায়, কারণ ওরা নিউ ইয়র্কে বসে সারা দুনিয়ার খোঁজ বেশি রাখে। আর আমরা ঢাকায় বসে ধরেন ওই যে যেটা হয় কি, ঢাকায় বসে আজকে আমি যদি সারা ঢাকা শহর খুঁজি, আমার মনে হয় না 10টা বিদেশি পত্রিকা পাবো। হ্যাঁ, তারপর কথার কথা আর কি, 10টা হতে 12টা হতে পারে, কিন্তু নিউ ইয়র্কে বসে 1200 বিদেশি পত্রিকা পাওয়া যায়। কথার কথা বলছি। অতএব নিউ ইয়র্কে বসে সারা দুনিয়াটার খোঁজ ওরা অনেক বেশি রাখে। তো ওখান থেকে দেখেই ওরা বুঝতে পারে যে যেই দেশে এইরকম এরকম অবস্থা হলে এরকম পরিণতি হয়। হ্যাঁ, এটা ওই ওই অর্থে সায়েন্স না যে প্রত্যেকবারই হয়, কিন্তু গত 50 বছর ধরে নিউ ইয়র্কে বসে সারা বিশ্ব দেখছে এবং দেখছে যে এই দুই দলের মধ্যে, দুই ধর্ম গোত্রের মধ্যে ঝগড়া লাগলে এইটা হয়, ওখান থেকে মারামারিতে গেলে, ওখান থেকে গ্রেনেডে গেলে কি হয়। তো আমার মনে হয় ওই যে ট্রেনগুলি তারা নিউ ইয়র্কে বসে আরো ভালো দেখতে পাচ্ছে, এবং ওই ট্রেন দেখেই তারা মনে করছে যে এইরকম যখন অবস্থা হয়, নির্বাচন নিয়ে যখন এরকম সহিংসতা হয়ে নির্বাচন বয়কট হয়, নির্বাচন বয়কট পরবর্তীতে কি হবে, যেই দল নির্বাচনে অংশগ্রহণ করে মানে নিয়মতান্ত্রিক উপায় তাদের জনপ্রিয়তার ফল পাচ্ছে না, মানে সুফল পাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে আরো সহিংস হবে। এই ব্যাপারগুলি নিউ ইয়র্কে বসে, আমি নিউ ইয়র্কে মানে কথা বলছি আর কি, যারা জানে বোঝে। আর যারা কুয়ার মধ্যে থাকে তারা তো ওই যে কুয়ার ব্যাঙের যে কথাটা আছে, বা একটা ছোট পুকুরে থাকে, এটা মানে ব্যাঙ মনে করে যে আমি বিরাট একটা তিমি মাছ হয়ে গেছি। তো যারা এইসব জানে না বুঝে না, তারা জিনিসটাকে মানে হৃদয়ঙ্গম করতে পারে না। তো ওই অর্থে হ্যাঁ, আমিও আতঙ্কিত। ওরা যখন বলছে যে 10টা সংকটাপন্ন দেশের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, তার মানে আমি আশা করব যে তাদের হিসাব ভুল, কিন্তু এটা নিতান্ত আশা, কারণ ওদের হিসাবটা হলো বাস্তবতা ভিত্তিক। এবং ওই থেকে ওকে এইটা হয়তো আশা আশা করাও মুশকিল, কিন্তু যাই হোক আশা করবো যে আমাদের নেতৃত্ব এটা বুঝতে পারবেন। আর খন্দকার সাহেব যেটা বলছিলেন যে এই আগামী কয়েক মাসে তো সরকার চলার পয়সাই তো থাকবে না, সরকারের যে আয়, যে ব্যবসা বাণিজ্য না থাকলে আপনারও বা আয় নাই, আমারও কোরকুরা থাকলে যেমন আয় নেই, তো এরকম মানে অর্থনৈতিক কর্মকাণ্ড না চললে কিন্তু সরকারেরও আয় চলে যাবে। সরকারের আয় চলে যাওয়া মানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার যে সুযোগ সুবিধা, বেতন টেতন, এগুলিও সরকারের মানে কিছুটা হয়তো টাকা ধার করে সরকার কিছুদিন চালাবে, কিন্তু সব দিকেই সংকটটা বাড়ছে। অতএব এর সমাধান আগামী 2-1 মাসের মধ্যে সরকার যদি উদ্যোগী না হয়, আর এখন তো সরকার উদ্যোগী হওয়া ছাড়া কারো কোনো মানে অন্য কারো উদ্যোগী হওয়ার কোনো রাস্তাই নেই। উদ্যোগী হবে? উদ্যোগী হতে যদি না হয়, তার মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যেই, মানে দিন হতে বলছি না, সরকার বাধ্যই হবে, কারণ এইভাবে তো আজকালকার দুনিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে দেশ পরিচালনা করা অসম্ভব। জি, আপনাদের কাছে আসছি দর্শকের প্রশ্ন নেই। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি। এই যে একদলীয় যে নির্বাচনটা আগামীকাল হতে যাচ্ছে, সেই নির্বাচনটা কি গণতন্ত্রের নামে গণতন্ত্রের প্রতি চরম আঘাত কিনা? অনেক ধন্যবাদ। জি, আপনি যেটা বলছিলেন। জি, হ্যাঁ, এটা তো আমরা সবাই একমত নাকি? সম্পূর্ণ একমত যে প্রশ্নকর্তার সাথে, এবং আশা করি যে আজকে যারা ওই যে আওয়ামী বুদ্ধিজীবীরা তারা সব একত্রিত হয়েছে, তারা হয়তো ওনার প্রশ্নটা থেকে কিছু শিখবেন। আমার কথা হচ্ছে কি, আমি একজন নিরাপত্তা বিশারদ হিসেবে যা দেখি, আশা করি ডক্টর শাহীন মালিক যেটা বললেন সেটাই সত্যি, যে ল এনফোর্সমেন্টকে দিয়ে তো ইনডেফিনিটলি চালানো যায় না। তবে আনফর্চুনেটলি আমার যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে যেসব ইঙ্গিতগুলো আমরা পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে তারা প্ল্যান করছে এরপরে ইলেকশন করায় তারপর একটা বড় রকমের একটা ক্র্যাকডাউনের দিকে যাবে, এবং সেখানে হয়তো অনেক ক্যাজুয়ালিটিস হবে। এবং এই চিন্তাধারাটা এদের মধ্যে এসছে, এই যে এদের বুদ্ধিজীবীরা বলছে যে যদি অপোজিশন ক্ষমতায় আসে, একটা জেনুইন ইলেকশন হয়, তাহলে তারা এলিমিনেটেড হয়ে যাবে। এলিমিনেট হবে ইন দ্য সেন্স যে তার ফলে জামাত উইল আনলিশ রিভেঞ্জ, যে জামাত নাকি তাদেরকে একেবারে এলিমিনেট করে যাবে। কাজে যে কোনো মূল্যেই হোক গণতন্ত্রের পথে যাওয়া যাবে না। গণতন্ত্রের পথে যাওয়ার আগে
এই যে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করে হলেও পলিসি অফ এলিমিনেশন, একেবারে ধর পাকড়ের চূড়ান্ত পুলিশ স্টেটের কনসেপ্টে চলে যাওয়া। এবং আমি একজন নিরাপত্তা ছাত্র হিসাবে আমার মনে হয় যে কোনো দেশেই কিন্তু আধুনিক কালে এই ধরনের পলিসি শেষ পর্যন্ত একটা রাষ্ট্রকে বাঁচাতে পারে নাই, এবং সেটা ডিস্টেবিলাইজড হয়েছে। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে যে ব্যবসা বাণিজ্য একেবারে এমনি নোজ ডাইভ করবে। এগুলো কিন্তু এদের মধ্যে যে বোঝার লোক নেই তা নয়, কিন্তু এরা সামহাউ, যেটা সবচেয়ে ভীতিকর, যে দে হ্যাভ বিন ব্রেইন ওয়াশড ইনটু বিলিভিং যে একটা পলিসি অফ এলিমিনেশন মাস্ট ফলো। এবং সেখান থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয়, যদি মানুষদের বেঁচে আসতে হয়, তাহলে একটা জিনিস আমাদের মনে করতে হবে যে হয়তোবা আমরা এটা বুঝবো যে যারা পারে এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচাতে, তারা যেন বোঝে যে মানুষ কি বলছে, কি ভাবছে, তারা যেন তাদের কানটাকে সজাগ করে, জনগণের বিপক্ষে যেন তারা না চলে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন নিয়ে মঞ্জু ভাই আপনার কাছে আসছি। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ওমর আলী বলছি, ঢাকা থেকে, দিল্লি থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, হরতালে যে অবরোধে যে গাড়ি পোড়াচ্ছে, মানুষ মরতেছে, পুলিশ কাউকে ধরতে পারতেছে না, বিএনপি নেতাদেরকে ধরতেছে আর কাউকে ধরতেছে না। তো আমাদের মানবাধিকার পরিস্থিতি এখন কোন তলে নিচে তা ঠিকতেছে? আর পুলিশের লোকজন এই ডিসি বা ডিএমপি কমিশনার বা আইজি এদের কাউকে চেক করতেছে না কেন? আর এরা কি ইলেকশন কমিশন? জি, অনেক ধন্যবাদ। জি, মঞ্জুর ভাই। যে মতি ভাই, আপনি বলছিলেন যে একটা সূচকের কথা বলছিলেন যে ফ্রেজাইল স্টেট, ফেইল স্টেটের একটা যে একটা তালিকা বার হয়েছে, সেটাতে আমি মনে হয়, আমি যদি ইফ আই এম নট মিস্টেকেন, যে বেশিরভাগ দেশ হচ্ছে ফ্রম আফ্রিকা। এবং আমরা আর কি আমরা ওই দেশে, আমাদের দেশ থেকে আমাদের ট্রুপস গিয়ে ওখানে পিস কিপিং করছেন, ওরকম অনেক দেশ আছে। জি জি। সো আমার কাছে যেটা খুব মানে আমাকে খুব ব্যথা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে দেশে গিয়ে আমরা ওই দেশগুলোর ল অ্যান্ড অর্ডার মেনটেন করছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, আমরাও যদি এখন ওই স্টেজে চলে যাই, দ্যাট উইল বি ভেরি ভেরি আনফর্চুনেট। কারণ আমাদের ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না, এবং আমি এখনও মনে করি যে আমরা ওই জায়গায় যাব না। এখন যদি ওইভাবে আমরা যদি অ্যাডিকুয়েট কিছু স্টেপস নিয়ে নিতে পারি, দেন উই সার্টেনলি উইল বি এবল টু অ্যাভয়েড দ্যাট। এবং যদি অ্যাভয়েড করতে না পারি, তখন আর কি একটা সিনারিও যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার অন্য দেশের পিস কিপার্সরা এসে কি আমাদের দেশে পিস কিপিং করবে কিনা, দ্যাট উইড বি দ্য আলটিমেট ট্র্যাজেডি। এইরকম চলতে থাকলে তো করতেই হতে পারে। সেটাই আমি ওইটাই ভয় পাচ্ছি। এবং আমরা কি ওইভাবে আমাদের নিজেদেরকে এক্সপোজ করব যে বাইরের ট্রুপসরা আসবে? অথবা আরেকটা সিনারিও যদি আমি দেখি, সেটা হচ্ছে যে ইলেকশন আমরা নিজেরাই করতে পারলাম না, আমাদের ইলেকশন কমিশন করতে পারলো না, বাট ইউএন একটা আপনার অর্গানাইজড একটা ইলেকশন করতে হলো। ওইটাও কিন্তু আমাদের জন্য একটা খুবই একটা মেজর ফেইলিয়ার হবে। সো আমরা ওই জিনিসটা চাচ্ছি না, ওই জিনিস যেন না হয় আমাদের দেশে। আমরা চাচ্ছি যে এই সামনে যে কালকের যে ইলেকশনের পরে যে আমরা নিজেদেরকে রিইনভেন্ট করতে পারবো অনেকটা। পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদেরকে রিইনভেন্ট করবে, নিজেদের আইডিওলজি নিয়ে চিন্তা করবে, নিজেদের পলিসিগুলোকে নিয়ে চিন্তা করবে, করে বলবে যে না, যা হয়েছে হয়েছে, পাস্ট বি ইন দ্য পাস্ট। আমরা ভবিষ্যতে আমরা যে ভিশনটা দেখতে পাচ্ছি, আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনি যে কথাগুলো বললেন, যে আমাদের একটা খুব পজিটিভ একটা দিক আছে, সেই দিকে যেন আমরা দেশটাকে নিয়ে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রির দিকে যেতে পারি। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, আমাদের ভিশন। এখন সেটার জন্য আমি একমত যে এটা একেবারে আলাউদ্দিনের চেরাগের মতো বার হয়ে আসবে না, ওটা থেকে বার হয়ে আসবে না, আমাদের নিজেদের কাজ করতে হবে, এবং সেটার জন্য ওই পলিটিক্যাল লিডারশিপের দরকার। হ্যাঁ, ওই যে আশঙ্কার কথা যেটা বলছেন, কিছুটা তো নমুনা। মানে আজকে যখন স্টুডিওতে ঢোকার আগে দেখে আসলাম, সারা দেশে 100টার বেশি জায়গায় ভোট কেন্দ্র পুড়ে গেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সারা রাত আশা করবো যেটা আজ হবে না, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কর্তা রক্ষা করবে। এবং আজকে আগামীকাল ভোটের আগে যদি এরকম আরও অনেক ভোট কেন্দ্র জ্বলে যায়, তাহলে কিন্তু আপনি যেসব আফ্রিকান দেশের কথা বলছেন, আমরা তো ওই পথেই আমাদের আরও এক ধাপ হাঁটা হয়ে যাবে। আর ওই রাজনীতিবিদরা নতুন চিন্তা করবে বললে আমার একটু ভয় লাগে, যে গত 5 বছরে যেটা দেখলাম যে এই সম্পদ বানিয়েছেন, আর নতুন উদ্যমে যদি ওনারা আবার মাঠে নামেন, তাহলে কিন্তু সব সম্পদ টম্পদ আপনাদের ভাগে বা আমাদের ভাগে কিছুই থাকবে না, রাজনীতিবিদদের ভাগে সব চলে যাবে। এমনিতে তো চলে গেছে, আর কিছুই হয়তো ছিটে ফুটে যা পেতাম। হ্যালো, হ্যালো জি।
জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। জি আমি একটা প্রশ্ন উপযুক্ত আব্দুলকে বলতে বিরোধী নেত্রী নিরাপত্তা চাইছে, এই জন্য তাকে নিরাপত্তা দেয়। বুঝতে পারছি না। পুলিশ যদি কোথাও যেতে চায়, নিরাপত্তা দিয়ে তাকে এখানে নিয়ে যাওয়াটা সরকারের দায়িত্ব কিনা? আচ্ছা, বিরোধী দলের নেত্রী নিরাপত্তা চেয়েছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ সারা দেশের লোক, সরি, সারা বলেন। দেশের লোক দেখছেন তাকে কোথাও মানে বের হতে দেওয়া হচ্ছে না, ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না, কি বালু মানে উদ্ভট কথা, মানে বালু ট্রাক দিয়ে বন্ধ করে রাখে। আবার ওখানে মন্ত্রীরা বা সরকারি নেতারা বলছেন না এটা ওনার নিরাপত্তার জন্য। মানে ওনারা কি ভাবেন আমাদের কারো চোখ পর্যন্ত নাই নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না ওনারা কি চিন্তা করছেন। মানে সারা দেশের লোক দেখছে যে বেগম খালেদা জিয়া গৃহবন্দী হয়েছে, আটকে আছেন, উনি বার হওয়ার চেষ্টা করে বার হতে পারছেন না, আর সব নেতা মন্ত্রীরা বলছেন না এটা ওনার নিরাপত্তার জন্য, ওনার জন্য কিছুই হয়নি। এটা মানে দেখেছেন যে নিউ ইয়র্ক টাইমসের একজন সংবাদদাতা হ্যাঁ, উনি দেখাই গিয়েছিলেন, করতে হ্যাঁ, দেখাই দেখা করতে পারেন দেয় নাই, নাই, হ্যাঁ। করতে পারেন নাই। সান্তোষিয়ান ব্যুরো চিফ। কি মুখে ওনারা বলেন যে উনার নিরাপত্তার জন্য এগুলি করা হচ্ছে? আমি একদম মানে হয় আমাদের বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়েছে, আমরা চোখ কানা হয়ে গেছি, অথবা ওনারা একটা অন্য জগতে বোধহয় বাস করেন। এটা খুবই আশ্চর্য। আমি মিস্টার মঞ্জুরের কথা থেকে আসি। আমি বিশ্বাস করতে চাই, আমি আগের কথারই একটু পুনরাবৃত্তি করি, সেটা হলো আওয়ামী লীগ 6 দশকের একটি দল, এবং যার নেতৃত্বে এই দেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছে, সেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এই দলের উত্তরসূরি আজকে আমাদের প্রধানমন্ত্রী। সুতরাং উনি এমন কিছুই করবেন না, আমি বিশ্বাস করি এমন কিছুই করবেন না যার কারণে এই দীর্ঘ ঐতিহ্যের দলটি বিপদাপন্ন হয়। এইভাবে যদি এগোতে থাকে তাহলে একসময় তো পট পরিবর্তন হবে, এবং যখন পট পরিবর্তন হবে তখন দেশের সিংহভাগ মানুষের অনাস্থা নিয়ে সরকার চালানোর জন্য স্বাভাবিকভাবেই একটি বড় জনগোষ্ঠীর রোষের শিকার হবেন এই ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা। আমার মনে হয় সেটিও দীর্ঘ যাত্রায় গণতন্ত্রের জন্য কোনো ভালো ফল ডেকে আনবে না। সলিউশন তো দিতে পারবেন তারাই যাদের নিয়ে আমরা কথা বলছি। কিন্তু তবে আপনার আমি বিবেচনায়? এটি কামনা করব যে আমাদের পলিটিক্যাল লিডারশিপ, বিশেষ করে ক্ষমতাসীন যারা, আমাদের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা, তারা এটুক উপলব্ধি করবেন যে গত সর্বশেষ যেটা ডেইলি স্টারের না প্রথম আলোর জরিপ হয়েছিল, সেখানে আওয়ামী লীগের সমর্থন ছিল সম্ভবত 32%, বিএনপি ছিল 55%। তার মানে প্রায় 70% লোক আওয়ামী লীগের এই মুহূর্তে সমর্থন করছে না। তো 70% লোকের সমর্থনহীনতা নিয়ে যদি সরকার চালানোর চেষ্টা করা হয় জোর জবরদস্তি করে, সেটির পরিণাম কখনো ভালো হতে পারে না। এটি যে শুধু বিশ্বের কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করবে তা না, দেশেও তাদের এই ক্রেডিবিলিটি থাকবে না, লেজিটিমেসি থাকবে না, এবং এর ফলে যে জিনিসটা হবে, আমি এক মিনিটে শেষ করে এক ফেলবো। মিনিট নাই। এর ফলে যেটি হবে সেটি হলো সরকার তার রাজনৈতিক ক্যারেক্টার হারিয়ে বেশি বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়বে, যেটির ফলে রাষ্ট্রীয় কাঠামোই ভেঙে পড়তে করতে পারে। পারি। জি, ধন্যবাদ। 1 মিনিট করে আর কি, তারপর আপনার কাছে লাস্ট আসবো আপনার কাছে। জি আমার মনে হয় যে আগামীকাল অনেক কিছুই রিভিলড হয়ে যাবে এই দেশে, এবং এই গভর্নমেন্ট যেটা ভাবছে তার বিপরীতে আমার মনে হয় মানুষ কালকে প্রদর্শন করবে। আমি আশাবাদী যে এই ফার্সিক্যাল ইলেকশন জনগণ হিউজ নাম্বারসে রিজেক্ট করবে। এছাড়া আমার মনে হয় এর পরে রিজেক্ট করলে কি হবে? রিজেক্ট করলে তখন এই গভর্নমেন্ট, আমার ধারণা যে কাউন্ট করতেছে না কেউ। তারা আরো বেশি মরিয়া হয়ে উঠবে এবং বল প্রয়োগ করবে। তারা আমার মনে হয় কোনো রকমের আলোচনায় আসবে না। যাই হোক, সমাধানের পথটা কি? সমাধানের পথ হচ্ছে আমার মনে হয় যে যারা এই দেশে একটা নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আনতে পারে, আমাদের বিশেষজ্ঞরা, প্রফেশনালসরা, সিভিল সোসাইটি, তাদের পথ উন্মুক্ত করে দেওয়ার জন্য যারা কার্যকর ব্যবস্থা নিতে পারে তাদেরকে এগিয়ে আসতে হবে। তা না হলে তাদেরকে জনগণ কখনো ক্ষমা করবে না। অনেক ধন্যবাদ। আমি শহীদুজ্জামান সাহেবের সাথে একমত। আমি খালি এটাই অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের একটা মেকানিজম বার করে নিয়ে আসতে হবে যেখানে আমাদের একটা কুলিং অফ পিরিয়ড দরকার, যে সময় আমরা এই কাজগুলো করব, এবং এবং এই সময়টায় খালি কেয়ারটেকার বা কি হবে সেটা না, অন্য যে ইনস্টিটিউশনগুলো আছে আমাদের দেশে, যে ইনস্টিটিউশনগুলো এখন খুবই মানে ডিসফাংশনাল হিসাবে কাজ করছে, সেগুলোকে আমাদের আবার ঠিক করে নিয়ে আসতে হবে। জুডিশিয়ারি বলেন, এসিসি বলেন, বা ইলেকশন কমিশন বলেন, বা অন্য যে কি ইনস্টিটিউশনগুলো আছে, সেটাও আমি মনে করি
খুবই দরকার। আমাদের নেক্সট স্টেজে এইটার উপর একটা ফোকাস করতেই হবে আমাদের। অনেক ধন্যবাদ। জি, সরকার যদি আগামীকাল বা পরশু থেকে আরো কঠোর নিপীড়নের পথে যায়, তাহলে যে ভুল করবে ওই ভুল থেকে কিন্তু সরকারি দলের পরিত্রাণ নাই। অতএব এই মুহূর্তে আমার মনে হয় পরশুদিন এই কঠোর বা নিপীড়নের পথ অবশ্যই পরিত্যাগ করে বিরোধী দলের নেতাদের সামনে সামটায় মানে জেল থেকে ছেড়ে দিয়ে একটা সাথে সাথে আলোচনায় বসা। সরকার যদি যেটা বলো যে কঠোর নিপীড়নের পথ বেছে নেয়, তাহলে কিন্তু নিজের যে করুণ পরিণতি ডেকে আনবে তারা এইটা বোধহয় সরকার বুঝতে পারছে না। ওই জন্য আগামীকাল থেকে সরকারকে সমঝোতার পথে যেতে হবে। প্রথম পদক্ষেপ হওয়া দরকার এই বিএনপি বিরোধী দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের জেল থেকে মুক্তি দিয়ে, তাহলে ওই মুক্তি দিয়ে দিলেই কিন্তু আমার মনে হয় যে আলোচনা সমঝোতার পরিস্থিতি অনেকটা তৈরি হয়ে যাবে এবং ওই পথেই সরকারকে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করতে হবে, শেষ সময় নেই। আপনার কিছু বলার ছিল? জি না, ব্যারিস্টার মঞ্জুর হাসান, প্রফেসর এম শাহিদুজ্জামান, তারপর ডক্টর শাহদিন মালিক, আব্দুল মুক্তাদির খন্দকার, আসলে আমরা চারজনের বক্তব্যই শুনলাম। সবার কাছ থেকে একটা আশঙ্কার একটা আলামত বা আভাস পাওয়া যায়। আমি বলছি যে সব আশঙ্কাই ব্যর্থ হোক, এটাই হোক আজকের এই টকশোর প্রধান প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।